আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আল্লাহর অশেষ মেহেরবানিতে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের বিজ্ঞান বইয়ের যে পরমাণুর গঠন আলোচনা করছিলাম। পরমাণুর গঠনে আমরা যে মোটামুটি একটা দুইটা ক্লাস সম্মত করেছি। আমি যতটুকু আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা বুঝেছো। আমরা আজকে আলোচনা করব হচ্ছে আমরা পরমাণুর গঠন, বিভিন্ন বিজ্ঞানীর পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করেছি। তারপরে হচ্ছে আইসোটোপের ধর্ম, আইসোটোপ, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা এগুলো মুখস্থ করেছো। আর হচ্ছে আজকে আরেকটা একটু তোমাদের পরমাণুর গঠন সম্পর্কিত আরেকটা পড়া, সেটা হচ্ছে এই ব্যাখ্যাটা তোমরা এই পার্থক্যটা পড়বে। এই পার্থক্যটা পড়লেই তোমরা সেটা আশা করি ভালোভাবে বুঝতে পারবে। সেটা হচ্ছে কি, যে সৃজনশীলে যদি আসে যে রাদারফোর্ড পরমাণু মডেল ও বোর মডেলের পার্থক্যটা কি, বা তুলনামূলক আলোচনা করো। বোর মডেল সৃজনশীলে দিয়ে দিল, দুইটা মডেলের কথা উল্লেখ করা থাকলে যদি বলে যে রাদারফোর্ড মডেল উল্লেখিত দুইটি মডেলের তুলনামূলক পার্থক্যটা কি, বা তুলনামূলক আলোচনা করো, তখন এই যে এই পার্থক্যটা তোমরা এটা অবশ্যই কী করতে হবে, মুখস্থ করতে হবে। এই পার্থক্যটা মুখস্থ করবে। আশা করি তোমরা বুঝেছো। আমি তোমাদেরকে এই যে এইভাবে দেখি, স্ক্রিনশট নিয়ে তোমরা এটা লিখে দিও, ঠিক আছে? রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেলের এই পার্থক্যটা তোমরা ভালোভাবে পড়বে এবং মুখস্থ করবে। চারটা পার্থক্য আমি লিখে দিয়েছি, আশা করি সেটা মুখস্থ করবে। আচ্ছা, এখন আজকে পড়বো হচ্ছে, আমরা যেহেতু আইসোটোপ, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এটা জেনেছি, আমরা আজকে পড়বো হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা পড়বো। ইলেকট্রন বিন্যাসটা আগের ক্লাসে মোটামুটি যা একটু পড়েছি, সেটা হচ্ছে কি, পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে সেটা আমরা দুইটা ইলেকট্রন বিন্যাস দুইভাবে আছে। একটা হচ্ছে যে কনফিগারেশন ডায়াগ্রামের সাহায্যে, আর একটা হলো কনফিগারেশনের সাহায্যে। ডায়াগ্রাম বলতে মানে বৃত্তাকারে, যে পরমাণু আমরা যে বৃত্তাকারের সাহায্যে আমরা ইলেকট্রন বিন্যাস করি। আর একটা হচ্ছে যে কনফিগারেশনের সাহায্যে এসপিডি অরবিটালের সাহায্যে আমরা ইলেকট্রন বিন্যাস করি। আচ্ছা, এখন এই যে পরমাণুসমূহের যে ইলেকট্রন বিন্যাস এবং মৌলের ধর্ম, ইলেকট্রন বিন্যাসী পরমাণুসমূহের এই মৌলিক ধর্ম, এটা হচ্ছে মূল কথা। মানে ইলেকট্রন বিন্যাসের সাহায্যেই একটি পরমাণু অবস্থান সম্পর্কে জানা যায়। এখানে প্রথমে আমি তোমাদেরকে ধরো যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমি যদি আলোচনা করি, সেটা হচ্ছে দেখো, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কয়টা? ম্যাগনেসিয়ামের আমরা জানি যে ইলেকট্রন সংখ্যা হলো ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন। তো এখন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম শক্তি স্তর এটা বোর পরমাণু মডেল অনুযায়ী প্রথম শক্তি স্তর, এই যে দ্বিতীয় শক্তি স্তর, এভাবে ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করা যায়। দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, ঠিক আছে? তো প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, এটা আমরা ওই যে 2n² সূত্র দ্বারা আমরা বলতে পারি। প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে n = 1, তাহলে 2n² হলো 2.1² = 2। আবার দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n = 2, অর্থাৎ 2.2² = 4, 4 দুগুণে 8, 8টা। তাহলে এই ম্যাগনেসিয়ামের 12-এর ক্ষেত্রে এই যে এই দুইটা, তারপরে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে হলো কয়টি? 8টি। এই 2টি, 4টি, 6টি, 8টি। দ্বিতীয় শক্তি স্তরে 8টি, ঠিক আছে? তাহলে 8 আর 2 10, আর তারপরে হলো 2টি। এখন তোমাকে যদি আমরা এখন যৌগ কিভাবে গঠন করে সেটা আমরা জানব। যৌগ গঠন দেখা গেছে যে এই ম্যাগনেসিয়াম যৌগ গঠনের জন্য একটা পরমাণু স্বাভাবিকভাবেই অষ্টক বিন্যাস
সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন সে রাখতে চায়। প্রত্যেকটা পরমাণুর এটা হলো একটা তাদের একটা বৈশিষ্ট্য যে তাদের সর্বশেষ শক্তি স্তরে সবারই ইচ্ছা সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকবে। তখন সেই 8টা ইলেকট্রন যখন ইচ্ছা প্রকাশ করে তখন সে অন্য মূলের সাথে শেয়ার করে, অন্য মূলের সাথে যৌগ গঠন করে সে 8টা ইলেকট্রন পূরণ করে সর্বশেষ শক্তি স্তরে। এখন এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখন এই যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের আমরা দেখি যে ক্লোরিনের কয়টি, ক্লোরিনের সর্বশেষ শক্তি ক্লোরিন এই যে 17, ক্লোরিন কত 17, 2 4, এখানে এই যে প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তাহলে আমরা হিসাব করি এই যে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, ঠিক আছে, এই 8টা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে। তারপরে হচ্ছে আমি যদি লাল কলম দিয়ে দেখি দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তাহলে 8 আর 2 10, তৃতীয় শক্তি স্তরে 7টি, কয়টি 7টি, 2 4 6। তাহলে দেখো তৃতীয় শক্তি স্তরে কয়টি 7টি। তো ক্লোরিন এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কয়টা, একটা ম্যাগনেসিয়াম 2টা ক্লোরিনের সাথে যুক্ত, কয়টা ক্লোরিন 2টা ক্লোরিন। একবারে সিমিলারলি এখানে তো এই যে এখানে যে ক্লোরিনটা, এই ক্লোরিনটা এই যে এটার সাথে যদি শেয়ার করা হয় তাহলে এই শেয়ার করলে কি হয় যে এই ম্যাগনেসিয়ামের এই পরমাণুটা, ম্যাগনেসিয়ামের এই ইলেকট্রনটা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা, এই 2টা ইলেকট্রন তো একটা ইলেকট্রন ক্লোরিন নিয়ে নেয়। ক্লোরিন নিয়ে নিলে ক্লোরিন তাহলে কি হয়, ক্লোরিনের 8টা ইলেকট্রন তৈরি হয়। আবার এখানে আরেকটা ক্লোরিন পরমাণু আরেকটা ইলেকট্রন নিয়ে নেয়, আরেকটা ক্লোরিন পরমাণু আরেকটা ইলেকট্রন, তাহলে আরেকটা ক্লোরিন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন 7টা, সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন। তাহলে এই যে 2টা ইলেকট্রন, তাহলে 2টা ক্লোরিন পরমাণু এই 2টা ইলেকট্রন নিয়ে যাওয়ার ফলে কি হয়, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়ে যায়, এটারও 8টা ইলেকট্রন হয়ে যায়। আবার এই ক্ষেত্রে ম্যাগনেসিয়ামেরও এই 2টা চলে যায়, তাহলে তার একটা শক্তি স্তর কমে এই যে সর্বশেষ শক্তি স্তর এটা হয়ে যায়, দ্বিতীয়টা হলো সর্বশেষ শক্তি স্তর, তাহলে তার 8টা ইলেকট্রন হয়ে যায়। তাহলে দেখো তাহলে প্রত্যেকটা পরমাণু এই 8টা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন সে গঠন করতে চেষ্টা করে এবং 8টা ইলেকট্রন গঠন করার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে এইভাবে ক্লোরিন পরমাণু ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠিত হয়, ক্লোরিন ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে। তাহলে প্রথমে কি এই যে, তো এখানে এইভাবে যুক্ত হয় যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে রূপান্তরিত, ম্যাগনেসিয়াম 2+। আবার 2টা ইলেকট্রন ত্যাগ করে, কয়টা ইলেকট্রন দেখা সর্বশেষ শক্তি স্তরে 2টা না, ম্যাগনেসিয়াম 2+ হয়। আবার আরেকটা হচ্ছে কি ক্লোরিন সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয়। তাহলে এই যে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা এখানে এইভাবে এটারে এইভাবে লেখা যায়, কথা বুঝছো, 2টা ক্লোরিন পরমাণু, তাহলে এই যে এটা হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটারে এই 2টা ক্লোরিন পরমাণু 2টা ইলেকট্রন 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন করে 2টা ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয়, এটা এইভাবে হয়, ঠিক আছে। তো এইভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এখন তুমি যদি করো যে এটা হলো কি ক্যাটায়ন ও অ্যানায়ন কাকে বলে, এই প্রশ্নটা এখানে আসে যে ক্যাটায়ন কাকে বলে, আর হচ্ছে অ্যানায়ন কাকে বলে। ক্যাটায়ন কাকে বলে, অ্যানায়ন কাকে বলে। ক্যাটায়ন হচ্ছে যে কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে যদি ধনাত্মক আয়ন সৃষ্টি করে তখন তাকে ক্যাটায়ন বলে। কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করার ফলে ধনাত্মক আয়নযুক্ত আয়নকে তখন তাকে ক্যাটায়ন বলা হয়।
ধনাত্মক আয়ন, কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করলে তখন তাকে ক্যাটায়ন বলে। এটাকে সংক্ষেপে বলা যায় যে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়। ধনাত্মক আয়নকেই ক্যাটায়ন বলা হয়। এটা আয়ন মানে হচ্ছে চার্জ, যে কোনো পরমাণুর উপরে যদি চার্জ থাকে সেটাকে আয়ন বলা হয়। চার্জ তো বুঝো, চিহ্ন, যে ধনাত্মক চিহ্ন, প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন যদি থাকে তখন থাকে। এখন একটাই আর ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন। তাহলে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলা হয়, ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে, ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে অ্যানায়ন বলে। যেমন এই যে এখানে আমরা যেটা দেখলাম যে আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখি, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করলে একটা সোডিয়াম প্লাস আয়ন হবে, ঠিক আছে? ইলেকট্রন ত্যাগ করলে একটা প্লাস আয়ন, কারণ হলো কি, আমরা জানি পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে। ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কি থাকে? সমান থাকে। তো ইলেকট্রন সংখ্যা যখনই এই প্রোটন তো হলো ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, যখন একটা ইলেকট্রন কমে যায় তখন কি হয়? একটি ধনাত্মক চার্জের সংখ্যা বেড়ে যায় না? তাহলে একটা ইলেকট্রন কম মানে একটা ধনাত্মক চার্জ বেড়ে যাওয়া, ঠিক আছে? আবার ক্লোরাইড আয়নের ক্ষেত্রে সেম, ইলেকট্রন গ্রহণ করলে সেটা ঋণাত্মক আয়ন, তাহলে এটা হলো অ্যানায়ন। মানে নিরপেক্ষ অবস্থা থাকে, যখন একটা ঋণাত্মক মানে ইলেকট্রন গ্রহণ করে তখন তার একটা নেগেটিভ আয়ন বেড়ে যায়, ঋণাত্মকের ঘনত্বটা বেড়ে যায়, ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যায়, তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক আয়ন। এইভাবেই ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের ফলেই আয়নগুলো সৃষ্টি হয়, ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টি হয়। আর এইভাবেই যৌগ গঠন করে। তাহলে বলবা যে প্রত্যেক পরমাণু অষ্টক পূরণ করার চেষ্টা করে, এবং দেখা গেছে যে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন, এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে সেটা সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ হয়, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ হয়, মানে 7টা থেকে 8টা হয়। এইভাবে একটা ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের ফলেই কি বলা হয়? ইলেকট্রন ত্যাগ ও গ্রহণ আয়নিক বন্ধন তৈরি করে। এটা হলো আয়নিক বন্ধন তৈরির মাধ্যমেই যৌগ গঠন করে, ঠিক আছে? এখন এই যে ইলেকট্রন বিন্যাস যে মৌলের ধর্ম, একটি পরমাণুতে কয়টি ইলেকট্রন থাকে, এখানে এই জিনিসটা যে ইলেকট্রন বিন্যাসী মৌলের ধর্ম ব্যাখ্যা করো, এই প্রশ্নটা এরকম যে ইলেকট্রন বিন্যাসী মৌলের প্রধান ধর্ম। ইলেকট্রন বিন্যাসী মৌলের ধর্মের ভিত্তি। ইলেকট্রন বিন্যাসী মৌলের ধর্মের ভিত্তি। মৌলের ধর্মের ভিত্তি ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা তোমরা এটা অবশ্য ক্লাস 9-এর কোশ্চেন, 9-এর কেমিস্ট্রি কোশ্চেন। যাই হোক, এটা এখন একটু হালকাভাবে তোমরা এখানে দিয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে সাধারণত একটি মৌলের মানে কয়টি পরমাণু থাকে, কয়টি সে চার্জ কীরকম, সে একটা কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে, কোন অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে, তার সে ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে, সেটা ইলেকট্রন বিন্যাসের সাহায্যেই বোঝা যায়। তো ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের ফলে সাধারণত আমরা একটা ইলেকট্রন বিভিন্ন ধাতু অধাতু এরকম ধর্ম প্রকাশ করে, গ্যাসীয় অবস্থা প্রকাশ করে। তাহলে সেটা এই যে তারপরে এই কঠিন অবস্থা, তারপরে হচ্ছে যে
গলনাঙ্ক স্ফুরণাঙ্ক এই ইলেকট্রনের বিন্যাসের উপর নির্ভর করে, মানে সর্বশেষ শক্তি স্তরে তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের উপর সেটা নির্ভর করে। এখন এটাই হচ্ছে যে এই কারণে ইলেকট্রন বিন্যাসই ধর্মের ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এটা হচ্ছে আমি জাস্ট এটা তোমাকে বেসিক হিসাবে জানিয়ে দিলাম। এখন তোমাদের যেটা আছে যে সেটা হচ্ছে যে এখানে যে আমি যেটা আগেই বলেছি যে পরমাণুসমূহ সাধারণত সর্বশেষ কক্ষপথে সাধারণত 2টি ও 8টি ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, জ্যানন, রেডন, ক্রিপ্টন। ঠিক আছে, ক্রিপ্টন, জ্যানন, রেডন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। এই যে আমি এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এই যে 6টি মৌল নিষ্ক্রিয় মৌল বলা হয়, এগুলো সর্বশেষ শক্তি স্তরে এটা হলো 2টা, এই 2টা থাকে, আর বাকি সবগুলোরই যে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন। কয়টি? 8টি। এই 8টি ইলেকট্রনে সাধারণত যে কোনো পরমাণু বা যে কোনো মৌল যখন আরেকটার সাথে যৌগ গঠন করবে, তারা এই 8টি ইলেকট্রন কী করতে চায়? 8টি ইলেকট্রন তৈরি করতে চায় তাদের অরবিটাল। তাদের এই যে অরবিটাল সর্বশেষ শক্তি স্তরে তাদের যে শক্তি স্তর আছে, শক্তি স্তরে 8টি ইলেকট্রন তৈরি করতে চায়। সেই মানে 8টি ইলেকট্রন হইলে সে স্থিতিশীলতা লাভ করে। ঠিক আছে, তার মানে এদের ইলেকট্রন বিন্যাস অর্জনটাই হলো স্থিতিশীলতা অর্জন। এই ইলেকট্রন বিন্যাস অর্জন করলে স্থিতিশীলতা অর্জন হবে। তাহলে এইভাবেই সে যৌগ গঠন করে। তো এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কীভাবে যৌগ গঠন করে, এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রশ্নটা এইভাবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কীভাবে যৌগ গঠন করে ব্যাখ্যা করো। কিভাবে যৌগ গঠন করে ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এটা এই প্রশ্নটা উত্তর আমি কিছুক্ষণ আগে দিয়েছি। সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিদ্যমান, যে এর অষ্টক পূরণ করার জন্য সে 2টি ইলেকট্রন ত্যাগ করে 2টি ক্লোরিন পরমাণু। ক্লোরিনের আবার সর্বশেষ শক্তি স্তরে একটি ক্লোরিন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন প্রয়োজন, 7টি ইলেকট্রন থাকে। তাহলে উভয়ের অষ্টক পূরণ করার জন্য ম্যাগনেসিয়ামের 2টি ইলেকট্রন ত্যাগ করতে হবে, আর 2টা ক্লোরিন পরমাণু প্রত্যেকটা ক্লোরিন পরমাণু একটি করে ইলেকট্রন প্রয়োজন অষ্টক পূরণ করার জন্য। সেই কারণে ম্যাগনেসিয়ামের 2টি ইলেকট্রন 2টি ক্লোরিন পরমাণু গ্রহণ করে ক্লোরিন পরমাণুগুলো অষ্টক পূরণ করে, এবং ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে সেও অষ্টক পূরণ করে এবং স্থিতিশীলতা অর্জন করে। এভাবে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। কথা বুঝছো? তো এই যে এটা আশা করি তুমি এই আজকে যে ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাস তোমার আরেকটা আছে, সেটা হচ্ছে যে অরবিটাল ভিত্তিক কনফিগারেশন FPDF, এগুলো অরবিটাল ভিত্তিক ইলেকট্রন বিন্যাস। সেগুলো ক্লাস 9-এ গিয়ে তোমরা সেগুলো এখানে আসলে এত এইভাবে সম্ভব না, তোমরা যখন ক্লাসে আসবে তখন হয়তো সম্ভব হবে। আচ্ছা, তো তোমরা আশা করি তোমরা আজকে ক্লাসটুকু ইলেকট্রন বিন্যাসটা, বিশেষ করে ইলেকট্রন বিন্যাস বলতে যৌগ গঠনটা ইম্পর্টেন্ট। কীভাবে যে কোনোভাবে তোমাদের পরীক্ষায় যে সৃজনশীলে এভাবে দিতে পারে যে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে, ধরো যে বলবো যে 11, বি হচ্ছে 17, তাহলে এ বি কি যৌগ গঠন করা সম্ভব, এইভাবে দেবে। তাহলে অবশ্যই এটা ইলেকট্রন বিন্যাস দিয়ে এইভাবে ডায়াগ্রাম দিয়ে প্রথমে দেখাবে ইলেকট্রন বিন্যাসটা, তারপরে অবশ্যই যৌগ গঠন, যদি সর্বশেষ ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের ফলে যৌগ গঠন সম্ভব। ঠিক আছে, অষ্টক পূরণ করে যৌগ গঠন সম্ভব।
এটা হলো জেনারেল। আর যদি স্পেসিফিকভাবে দিয়ে দেয় সোডিয়াম ক্লোরিন, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, এইরকম, ঠিক আছে, তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড, এখন তুমি বলতে পারো যে ম্যাগনেসিয়ামের সাথে 2টা ক্লোরিন কিন্তু সোডিয়ামের সাথে 1টা ক্লোরিন কেন? এটা আসলে এই জিনিসটা যোজনী, এটা তোমরা ক্লাস 9-এ কেমিস্ট্রি যখন পড়বে তখন ভালোভাবে বুঝতে পারবে, এটা এখন বোঝার দরকার নাই, আপাতত পরে বুঝো। সেটা হচ্ছে তাহলে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এই 4টা যৌগই সাধারণত, এই 4টা যৌগের গঠন সাধারণত আসতে পারে, ঠিক আছে। কীভাবে যৌগ, এটা অবশ্যই এই ধরনের সৃজনশীল একটা থাকে, কথা বুঝছো? তো এটা এমন একটা অধ্যায়, ক্লাস 9-এও এই অধ্যায়টা আছে তোমার সুন্দরভাবে, এটাও আছে, 7-এও ছিল, এই পরমাণুর গঠন বা পদার্থের গঠন, ঠিক আছে। তো এখন আশা করি তোমরা এই জিনিসটা ভালো করে পড়বে, ভালো করে বুঝবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমি তোমাদেরকে ওই যে একই রকম ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে, একবারে ম্যাগনেসিয়ামের মতো, ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ক্যালসিয়ামের ইলেকট্রনের কত 20 এই যে সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন বিদ্যমান, তাহলে 2টা ইলেকট্রন সে ত্যাগ করে ক্যালসিয়াম আয়নে রূপান্তরিত হয়, ক্যালসিয়াম। আর 2টা ক্লোরিন পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ক্লোরাইড আয়নে পরিণত হয়, তাহলে এই যে ক্যালসিয়াম আয়ন আর 2টা, তাহলে এই যে ক্যালসিয়াম প্লাস 2 ক্লোরাইড আয়ন ইকুয়াল টু ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড। এইভাবেই ক্যালসিয়াম অণুগুলো যুক্ত হয়, কথা বুঝছো? তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আশা করি তোমরা এই যে আজকে যে ক্লাসটা আমি নিলাম এটা তোমরা ভালোভাবে বুঝেছো। এখান থেকে অবশ্যই একটা সৃজনশীল থাকবে, আর এটা বুঝার জিনিস, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এই জিনিসটা বুঝবে। এখানে তার আরেকটা যৌগ আছে যে ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে কীভাবে যৌগ গঠন করে, সেটা হলো ম্যাগনেসিয়াম ওই যে 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে রূপান্তরিত হয়, ঠিক আছে, 2+এ। আবার অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- রূপান্তরিত হয়। এইভাবে ম্যাগনেসিয়াম ও অক্সিজেন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইডের যৌগ গঠন করে। তাহলে ওই যে এই ডায়াগ্রামেভাবে, এটা ডায়াগ্রাম দিয়ে তারপরে বোঝাতে হবে, ডায়াগ্রাম দিয়ে তারপরে এই চিত্রের মাধ্যমে বোঝাতে হবে। এরকম এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, তাই তো। তারপরে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকে। যেহেতু অক্সিজেনের দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, 6টা। তাহলে এই যে ম্যাগনেসিয়ামের এই 2টা ইলেকট্রন অক্সিজেনের এখানে শেয়ার করে, অক্সিজেন পরমাণু শেয়ার করে, মানে অক্সিজেন নিয়ে এসে অক্সিজেন 8টা পূরণ করে, আর ম্যাগনেসিয়াম তো 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। তো এইভাবেই তাহলে এই দেয়া নেয়ার মাধ্যমেই সাধারণত যৌগগুলো গঠন করে। আরও অনেক ধরনের অনেক প্রসেসের যৌগ গঠন হয়, কিন্তু এটা হচ্ছে তোমাদের প্রাথমিকভাবে জানার জন্য এই জিনিসটা এইভাবে শিখো, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এই অধ্যায়ের থেকে সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা, বিভিন্ন বোর্ডের যে কোশ্চেনগুলো আছে এগুলো প্র্যাকটিস করবা। তো তোমরা বোর্ডের কোশ্চেনগুলো বেশি প্র্যাকটিস করবা, বিভিন্ন বোর্ডের যে কোশ্চেনগুলো আসে, এবং বিভিন্ন ভালো ভালো স্কুলগুলোতে, বিভিন্ন জেলা স্কুল এবং ঢাকার বিভিন্ন ভালো ভালো স্কুলগুলোর এই টেস্ট পরীক্ষার প্রশ্ন এগুলো সলিউশন করবা, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।